বলে যে কিছু না দাদু। ছোট্ট করে উত্তর দিয়ে নিচে নেমে আসে প্রাপ্তি। তবে কান্তার সজাগ অনুভবের উপর আজ বড্ড বেশি সন্দেহ কাজ করছে যেন। সে গলার স্বর শুনে নিশ্চিত হতে চায় এটা কি আসলেই অর্পণ। প্রাপ্তির মনের কথা যেন বুঝতে পেরে যায় অর্পণ। প্রাপ্তির যে মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে হাবুডুবু খাচ্ছে সেটা বাকিদের চোখে না পড়লেও অর্পণের চোখে ঠিকই পড়েছে। তাই কাল বিলম্ব না করে গলা উঁচু করে খাকারি দিয়ে ওঠে। সাথে সাথে জমে যায় প্রাপ্তি। এবার সে নিশ্চিত এটা অর্পণে। প্রাপ্তিকে নিজের পাশে বসিয়ে আয়েশ করে বসেন কামরুল সাহেব। একবার তাকান তার ছেলে এবং ছেলের বউয়ের দিকে। তারা হাসি মুখে বসে আছে, দেখেই বোঝা যাচ্ছে ইতিমধ্যে তারা সম্মতি দিয়ে দিয়েছে। নজর ঘুরিয়ে তাকান পাশে দাঁড়ানো শক্তির দিকে। সে আপাতত ছেলের দিকে বিস্ফোরিত নজরে তাকিয়ে আছে, যে কোনো সময় চোখ তার কোটর থেকে বেরিয়ে আসবে এমন ভাব। এবার তিনি তাকান মেহমানদের দিকে। তারা স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। প্রাপ্তির হাতটা মুঠোই করে ধরে কামরুল সাহেব বলেন, তো এত দূর কষ্ট করে এসেছেন তার জন্য ধন্যবাদ। তবে একবার জানিয়ে আসলে আরো ভালো হতো। আসলে আমাদের তো একটা মতামতের ব্যাপার স্যাপার আছে নাকি। আর আমার বড় নাচ জামাই উপস্থিত নেই এখানে। সুভাষ সাহেব গম্ভীর মুখে বসে আছেন। কামরুল সাহেবের সব কথাই মন দিয়ে শুনলেন। কামরুল সাহেবের কথা শেষ হতেই তিনি প্রতি উত্তরে বললেন, আপনাদের মেয়ে, আপনাদের মতামত তো অবশ্যই থাকবে। মারুফ সাহেব কিছু বলার জন্য মুখ খুলতেই কামরুল সাহেব তাকে হাতের ইশারায় থামিয়ে দেন। নরম কণ্ঠে বলেন, আমি এই মুহূর্তে নাতনের বিয়ে দিতে চাইছি না। ওর মাস্টার্স পরীক্ষা শেষ হোক আগে, তারপর ভেবে দেখব। বিয়ের সবকিছু ঠিক করে রাখি, আমরা না হয় প্রাপ্তি আম্মুর পরীক্ষার পরেই বাড়ি নিয়ে যাব। সন্ধ্যা বেগমের তৎক্ষণাৎ জবাবে সরু চোখে তাকান কামরুল সাহেব। এরা তো ছাড়া নামই নিচ্ছে না। যত কথা কাটিয়ে দিতে চাচ্ছেন ততই যেন লতার মতো পেঁচিয়ে ধরছে। এ তো ভারী মুশকিল। এদিকে বাম হাতের সোপায় হাতল খাবলে ধরে হাঁসফাঁস করছে প্রাপ্তি। পেটের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছে, গুলিয়ে যাচ্ছে সবকিছু। কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসতে চাইছে কিছু না বলা কথা। দাদুকে জানাতে চাইছে এটাই সেই মানুষ যাকে মনের ঘরে জায়গা দিয়েছে প্রাপ্তি। কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারছে না। শব্দরা যেন বিদ্রোহ শুরু করেছে। এক অসহ্য দহনে পীড়িত হচ্ছে ক্ষণে ক্ষণে। দুই দাদু নাতনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্পণ। কিছু একটা তো গোলমাল আছেই, যা অর্পণ বুঝতে পারছে না। অর্পণের জানা মতে প্রাপ্তিও তার প্রতি দুর্বল। অর্পণ অনুভব করেছে সেটা, তাই তো প্রাপ্তিকে না জানিয়ে চলে এসেছে। কিন্তু হঠাৎ কামরুল সাহেবের অমত করার বিষয়টা ঠিক ধরতে পারছে না। কারণ কি হতে পারে? মনে সন্দেহ দূর করতে অর্পণ সাবলীল ভঙ্গিতে বলে, কারণটা জানতে পারি? এখন বিয়ে দিতে না চাওয়ার কারণ? কারণটা ওর পড়ালেখা, আগে সেটা শেষ হোক। তার মানে পরীক্ষার পরে তো বিয়ে দিতে কোনো আপত্তি নেই। আমরা না হয় তখনই ব্যাপারটা আগাবো। কামরুল সাহেব দমে যান, সাথে কিছুটা অবাক হন অর্পণের কাটকাট কণ্ঠে। মনে মনে আওড়ান, এই ছেলে তো মরিয়া হয়ে উঠেছে বিয়ে করতে। আশ্চর্য। তবে মুখে কিছুই বললেন না। মাথা নাড়িয়ে সম্মতি জানান দেয়। প্রাপ্তির পরীক্ষার পর বিয়ের বিষয়ে কথা বলতে কোনো আপত্তি থাকবে না। কামরুল সাহেবের ইশারা বুঝতেই হুট করে উঠে দাঁড়ায় অর্পণ। কণ্ঠে গাম্ভীরতা বজায় রেখেই বলে, আমার মনে হয় একবার প্রাপ্তির সাথে আলাদাভাবে কথা বলা প্রয়োজন। ওর মতামত আমি ওর মুখ থেকে শুনতে চাই। দিলারা বেগম খুশিতে গদগদ হয়ে ওঠেন। প্রথম দেখাতেই তার অর্পণকে পছন্দ হয়েছে। তার উপর ছেলে পুলিশ, সেই সাথে কঠোর ব্যক্তিত্বের মানুষ। প্রাপ্তিকে আগলে রাখতে এমন শক্ত মনের একটা ছেলেই তো চাই। খুশি হয়ে উঠে তিনি বলেন, কেন নয়, এটা আধুনিক যুগ, ছেলে মেয়েরা আলাদা কথা বলাটা স্বাভাবিক। তোমরা ছাদে গিয়ে নিরিবিলি কথা বলে আসো, সেটাই ভালো হবে, তাই না বাবা? শেষের কথাটা তিনি কামরুল সাহেবকে উদ্দেশ্য করে বলেন। কামরুল সাহেব বিরক্তিকর চোখে তাকান ছেলের বইয়ের দিকে। নিজের মতো সব তো বলেই দিল, তাহলে এখন অনুমতি চাওয়ার কি আছে? এখন কি তিনি না বলতে পারবেন? ভদ্রতার নামেও তো কোনো শব্দ আছে নাকি? তিনি মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানান। কামরুল সাহেব সম্মতি জানাতেই অর্পণ এগিয়ে যায় প্রাপ্তির কাছে। আলতো করে হাতটা ধরে ধীর কণ্ঠে বলে, চলো। কেঁপে ওঠে প্রাপ্তি। আজ অর্পণের ছোঁয়ায় ভিন্ন রকম অনুভূতি হচ্ছে। এই অদ্ভুত অনুভূতির কারণ কি?
অর্পণ তাকে নিজের জীবনে একটা অংশ বানাতে চাইছে তাই, প্রাপ্তি অন্ধকারের জীবন আলোকিত করতে চাইছে তাই। কিন্তু এটা কি সঠিক হচ্ছে? প্রাপ্তির জীবন আলোকিত করতে গিয়ে অর্পণ নিজের জীবনে অন্ধকার ডেকে আনছে। অন্ধকারে কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে? কথাগুলো ভাবতে ভাবতে অর্পণের সাথে পা বাড়ায় প্রাপ্তি। অর্পণের জায়গায় শক্তি থাকলে হাতটা জোর দেখিয়ে ছাড়িয়ে নিত, সাহায্য করতে চাওয়ার জন্য কিছু করা কথা শুনিয়ে দিত। কিন্তু অর্পণের ক্ষেত্রে কোনো কথাই কণ্ঠনালী ভেদ করে বের হচ্ছে না। করা কথা শোনাতে চাইলেও বলতে পারছে না। অগত্যা পা বাড়ায় ছাদের দিকে। ছাদের শেষ প্রান্তে এসে থামে দুজন। অর্পণের থেকে নিজের হাত ছাড়িয়ে দৃষ্টি রাখে সামনের পানে। যদিও সেই দৃষ্টিতে বন্দী হচ্ছে না কোনো দৃশ্য, তবুও চেয়ে থাকে দূর দূরান্তে। কিছুক্ষণ চলে নীরবতা। দুজনেই চুপ। শান্ত পরিবেশ। নীরবতা ভেঙে প্রথম প্রাপ্তি প্রশ্ন করে, এখানে কেন এসেছেন? কারণটা তুমি জানো। অর্পণের গম্ভীর কণ্ঠে তৎক্ষণাৎ জবাব শুনে চুপ হয়ে যায় প্রাপ্তি। একটা ছোট্ট দম নিয়ে বলে, পাগলামিটা বেশি হয়ে যাচ্ছে না? পাগলামির কিছুই দেখোনি তুমি। আমার কথার অবদ্ধ হলে তখন দেখবে অর্পণের পাগলামি ঠিক কেমন। হুমকি দিচ্ছেন? না, শুধু জানিয়ে রাখছি। ফের নীরবতা। প্রাপ্তি বারবার হেরে যাচ্ছে অর্পণের সাথে তর্কে। সত্যি বলতে প্রাপ্তি তর্ক করতে জানে না, অল্পতেই হার মেনে নেয়। কারণ বাচাল স্বভাবের পুরোটাই শক্তি রপ্ত করতে পারলেও প্রাপ্তি পারেনি। চোখের দৃষ্টিশক্তি হারানোর পর আরো বেশি চুপ হয়ে গেছে। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে রেলিংয়ে হাত রাখে প্রাপ্তি। শক্ত করে চেপে ধরে উদাসীন কণ্ঠে বলে, আমার জীবনটা বাকি 5টা মেয়ের থেকে আলাদা অফিসার। এই সামনে তাকিয়ে দেখুন, রঙিন একটা প্রকৃতি দেখতে পাবেন, কিন্তু আপনার দৃষ্টি কেন্দ্র করে আমি সেখানে তাকালে দেখতে পাই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যেখানে আলোর কোনো চিহ্ন নেই। আমি এমন একটা মেয়ে যে নিজের কাজ নিজেই করতে অক্ষম। কারণ একটাই, আমি চোখে দেখতে পাই না। শক্তির মুখ থেকে শোনা বর্ণনা অনুযায়ী আপনি দেখতে মারাত্মক সুদর্শন। আপনার চেহারা, আপনার ব্যক্তিত্ব কোনো দিকেই ত্রুটি নেই। আপনি এমন পারফেক্ট একটা মানুষ হয়ে আমার মতো ত্রুটিযুক্ত মেয়েকে বিয়ে করতে চাইছেন কেন? যদি বলে তোমার এসব ত্রুটিতে আমার কোনো মাথা ব্যথা নেই। ঘুরে দাঁড়ায় প্রাপ্তি। গভীর চোখে তাকানোর চেষ্টা করে। দৃষ্টিহীন চোখেই একবার অর্পণকে দেখার প্রয়াস, তবে ব্যর্থ হয় প্রাপ্তি। কারণ চোখের দৃষ্টি যতই গভীর করুক, সেই চোখে অন্ধকার ব্যতীত আর কিছুই নেই যেন। ভেতর থেকে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে প্রাপ্তির। সেই দীর্ঘশ্বাসে রেশ ধরেই বলে, কেন ভালোবাসেন আমায়? কে বলেছে এই কথা? আমি কখনো বলেছি? তোমার পেছনে অনেক শত্রু লেগেছে, তারা তোমার ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছে। সুযোগ পেলেই আক্রমণ করবে। তাদের থেকে বাঁচাতে তোমাকে নিজের কাছে নিয়ে যেতে চাইছি। জবাব পেয়েছো? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে শেষ করে অর্পণ। প্রচন্ড রাগ হচ্ছে তার। ইচ্ছা করছে ঠাঠিয়ে দুইটা চড় মারতে প্রাপ্তিকে। মস্করা করছে সে অর্পণের সাথে। ধৈর্যের পরীক্ষা নিচ্ছে অর্পণের। অর্পণ নিজের কথা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে তার মনের কথা। তবুও মেয়েটা আগ বাড়িয়ে প্রশ্ন করছে, না জানার ভান করছে। এখন কি অর্পণ মুখ ফুটে সব সরাসরি বলতে হবে? সে নিজের থেকে কেন বুঝে নিচ্ছে না? রাগে হিসহিস করছে অর্পণ। অর্পণের কথার ধরনে হয়তো রাগের আভাস পেয়েছে প্রাপ্তি, তাই আর কথা বাড়ায়নি, চুপ হয়ে যায়। কিছু সময় চুপ থেকে অর্পণ গম্ভীর কণ্ঠে বলে, বাড়তি আর কোনো কথা বাড়াবে না। নিচে গিয়ে সবাইকে বলবে তুমি এই বিয়েতে রাজি। আর কিছু না হোক, অন্তত নিজের সেফটির কথা তো ভাবো, স্টুপিড। কথাগুলো বলেই হনন করে সেখান থেকে চলে আসে অর্পণ। মেজাজটাই খারাপ হয়ে গেল। প্রাপ্তি তো বেশ বুদ্ধিমতী, তাহলে আজ অবুঝের মতো এমন আচরণ করছে কেন? আজব। রান্নাঘরে রাতের জন্য খাবার করছে দীপ্তি, সাথে সাহায্য করছে কাজের মেয়ে। চুলায় তরকারি বসে গভীর চিন্তায় ডুবে আছে দীপ্তি। সেদিন সজীবের অদ্ভুত আচরণ দেখে প্রচন্ড আশ্চর্য হয়েছিল দীপ্তি। বিয়ের এতগুলো বছর এই প্রথম সজীব এমন অদ্ভুত আচরণ করেছে। সেই সাথে ওই বদ্ধঘরের রহস্য খুব করে ভাবাচ্ছে দীপ্তিকে। ওই বদ্ধঘরের রহস্য উদ্ঘাটন করতেই মূলত এই বাড়িতে ফিরে এসেছে দীপ্তি। সজীবকে ছাড়া একাই চলে এসেছে। যদিও দীপ্তিকে এভাবে বাড়িতে ফিরতে দেখে কিছুটা অবাকই হয়েছিল সজীব, তবে কিছু বলেনি। নিত্যদিনের মতো কাজের বাহানায় বাড়ি থেকে বেরিয়ে গেছে।
দীপ্তির ভাবনার ছেদ ঘটে ফোনের রিংটন শুনে। পাশেই তার ফোনটা আপন গতিতে বেজে চলেছে। ফোনটা হাতে নিতেই দেখে তার মা ফোন করেছে। মায়ের নাম্বার দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে দীপ্তির। চুলার আঁচ কমিয়ে দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে। অপর পাশ থেকে শোনা যায় দিলারা বেগমের উৎসুক আওয়াজ। কেমন আছিস দীপ্তি? কোথায় জামাই? ফোন দিচ্ছি, রিসিভ করছিস না যে? সজীবের কথা শুনতেই ঠোঁটের হাসি মিলিয়ে যায় দীপ্তির। চোখে মুখে ভর করে বিষাদের ছায়া। আছে হয়তো তার কোনো জরুরি কাজে। আজকাল তার জরুরি কাজ একটু বেশি বেড়ে গেছে। বিষয়টা ধামাচাপা দিতে দীপ্তি মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, কারখানায় গেছে মা, কাজের চাপ অনেক বেশি, বুঝলে? বাড়ি ফেরার সময় পাচ্ছে না। ও আচ্ছা, জামাইয়ের যত্ন নিস। তুমি কিছু বলতেই ফোন দিয়েছো? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। প্রাপ্তির বিয়ের একটা সম্বন্ধ এসেছে। ছেলেটা অনেক ভালো, পুলিশের চাকরি করে, বুঝলি? ভুরু কুচকে যায় দীপ্তির, সাথে কিছুটা রাগও হয়। কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, তোমরা আবার কাকে ধরে বেঁধে আনছো? আগের বারের কথা ভুলে গেছো? কিছু ভুলিনি, ছেলেটা অনেক ভালো। আর তাছাড়া বিয়ে হয়ে তো যায়নি। তোর দাদু তাদের বলছেন আমার বড় নাতনি আর নাত জামাই আছে, তাদের সাথে পরামর্শ করে আমরা আপনাদের জানাবো। তুই জামাইকে নিয়ে একবার এবারে আসিস তো। ছোট্ট করে দম ছাড়ে দীপ্তি, শান্ত কণ্ঠে বলে, বেশ ভালো। রাতে সজীব বাড়ি ফেরেনি আজ। দীপ্তি বেশ খুশি হয়েছে এতে। তার উদ্দেশ্য সফল করতে এটা মোক্ষম সুযোগ। সজীব থাকলে কাজটা সহজ হতো না। উত্তেজনায় ঘুমাতে পারেনি দীপ্তি। ঘড়ির দিকে চেয়ে আছে কাঙ্ক্ষিত প্রহরের অপেক্ষায়। রাত ঠিক 2টার সময় ফোনের অ্যালার্ম বেজে ওঠে। অপেক্ষা করতে করতে চোখটা লেগে গিয়েছিল মাত্রই। ভাগ্যিস অ্যালার্ম দিয়ে রেখেছিল, না হলে তো গভীর ঘুমে তলিয়ে যেত। ফোনের অ্যালার্ম বন্ধ করে ঘর থেকে বের হয় দীপ্তি। মধ্যরাত হওয়ায় পুরো বাড়ি অন্ধকারাচ্ছন্ন। কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। রাতের নীরবতায় বুঝিয়ে দিচ্ছে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হাতের ফোনটা সামনে এনে লাইট জ্বালায় দীপ্তি। সবার প্রথম উকি দেয় শাশুড়ির জানালায়। দরজা ভেতর থেকে আটকানো, তাই জানালায় এসেছে। ভেতরে তাকাতেই ডিম লাইটের আলোয় দেখতে পাই শাশুড়ি ঘুমে বিভোর। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে দীপ্তি। ঢোক গিলে এগিয়ে যায় কাজের মেয়ের ঘরের দিকে। সেও গভীর ঘুমে আচ্ছন্ন, হাত পা ছড়িয়ে শুয়ে আছে। নিরাপত্তা নিশ্চিত করতেই সামনের দিকে পা বাড়ায় দীপ্তি। এর মাঝে কদম আর থামে না। সোজা এসে দাঁড়ায় সেই নিষিদ্ধ ঘরের সামনে। হাতের মধ্যে মুঠো করে রাখা চাবিটা বের করে দীপ্তি। এখানে আসার পর সবার প্রথমে সে এই ঘরের ডুপ্লিকেট চাবি বানিয়েছে। কাজটা ঠিক কতটা কঠিন আর বিপজ্জনক ছিল সেটা শুধু দীপ্তিই জানে। একটা শুকনো ঢোক গিলে চারিদিকে নজর বুলায় দীপ্তি। কেন যেন প্রচন্ড ভয় লাগছে তার। আজ নিজের বাড়িটাই বড্ড অচেনা লাগছে। কয়েকটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে চাবিটা এগিয়ে নিয়ে যায়। খুব সাবধানে তালা খুলে আস্তে করে দরজায় ধাক্কা দেয়। ভেতরটা অন্ধকার, তবে ঘরের মধ্যে আরো একটা ঘর দেখা যাচ্ছে। গুপ্ত সেই ঘরের দরজায় নিচ দিয়ে হালকা আলো আসছে। সেদিকে পা বাড়ায় দীপ্তি। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। দরজায় তালা দেওয়া নেই। দরজাটা আলতো হাতে খুলে নিঃশব্দে ধাক্কা দেয়। সাথে সাথেই দরজা খুলে যায়। ঘরের ভেতর তাকাতেই দৃষ্টি থমকে যায় দীপ্তির। চোখের আকার ধারণ করে দ্বিগুণ। চেহারার ভাব হয় অস্বাভাবিক। ভয়ে কেঁপে ওঠে তার পুরো সত্তা। ঝোড়ো হাওয়ার উত্তাল প্রকৃতি। মধ্যরাতে ধরণীর নিকষ আলো অন্ধকারময়। গগনের বুকে বিচরিত হচ্ছে শত শত কৃষ্ণমেঘার রাশি। বিয়ারিশ মেঘের দলে নিজ গন্তব্য ভুলে পুরো আকাশময় ছোটাছুটি করছে। কখনো কখনো একে অপরের সাথে সংঘর্ষে গর্জে উঠছে প্রকৃতি। অন্ধকার ভেদ করে আলোকিত হয়ে উঠেছে পৃথিবী। স্বল্প সময়ের ব্যবধানে ফের তলিয়ে যাচ্ছে অতল কৃষ্ণ গহ্বরে। এলোমেলো ঝোড়ো হাওয়ায় বেগতিক হারে কাঁপছে পর্দা। কখনো বা বাতাসের দাপটে তা ছিটকে আসে দীপ্তির চোখে মুখে ছুঁয়ে দিচ্ছে। ঘোর কাটে দীপ্তির। চোখের বিস্ময় এখনো নয়নে বিদ্যমান। এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় অসহ্য রহস্য লুকিয়ে আছে, যা এতদিন ছিল সবার চক্ষুর আড়ালে অগোচরে। নিজের বিস্ময় কাটিয়ে কৌতূহলে চোখ দিয়ে তাকায় দীপ্তি। গুপ্ত কক্ষের মাঝ বরাবর একটা রাজকীয় খাট। সেখানে শুভ্র চাদরে আবৃত হয়ে শুয়ে আছে কেউ।
ড্রিম লাইটের হালকা আলোয় দীপ্তি এটুকু বুঝতে পারছে যে বিছানায় শয়নরত মানুষটা একজন পুরুষ। হাতে ক্যানালা লাগানো, খাটের চারিদিকে পুরো কক্ষ জুড়ে অসংখ্য চিকিৎসা সামগ্রী। দেখে মনে হচ্ছে পুরো একটা হসপিটাল এই কক্ষে স্থাপন করা হয়েছে। ছেলেটার শরীরে চলাচল করা সেলাইনের নল এটার জানান দিচ্ছে যে ছেলেটা সুস্থ নয়, বরং গুরুতর অসুস্থ সে। খাটের পাশে টুলে বসে বিছানার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে একজন নার্স। পোশাকে তার পেশা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে, কিন্তু কে এই ছেলে? এই বাড়িতে কেন সে? এই গুপ্ত কক্ষে তাকে লুকিয়ে রাখা হয়েছে কেন? আর ছেলেটা যখন অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যায়নি কেন? এই বদ্ধ ঘরে তার চিকিৎসা কেন হচ্ছে? যদি এই ছেলেটা এই পরিবারের কোনো সদস্য হয়ে থাকে তাহলে দীপ্তি তাকে আগে দেখেনি কেন? ভাবনার মাঝেই আবারও মেঘ ক্ষিপ্ত স্বরে গর্জন করে ওঠে। কয়েক মুহূর্তের জন্য আলোকিত হয়ে ওঠে ধরণী। সেই কিঞ্চিত সময়ের মধ্যেই দীপ্তির চোখ আটকে যায় ছেলেটার মাথার দিকে দেয়ালে, সেখানে প্রাপ্তির একটা হাস্যোজ্জ্বল ছবি টাঙানো। কয়েক মুহূর্তে আলোতেই নিজের বোনকে চিনতে বিন্দুমাত্র ভুল হয়নি দীপ্তির। আজ থেকে প্রায় 8-10 বছর আগের ছবি এটা। চেহারায় একটা বাচ্চা বাচ্চা ফুটে উঠেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রাপ্তির ছবির ওপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন আঁকা, যেন বিশেষভাবে মুখটা চিহ্নিত করে রেখেছে। ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে দীপ্তির। এখানে প্রাপ্তির ছবি, সে তার সাথে ছবির উপর লাল কলমের ক্রস চিহ্ন, বিষয়টা দীপ্তির কাছে ঠিক লাগছে না। প্রশ্নের উত্তর খুঁজতে এসে আরো হাজারটা প্রশ্নের জট পেকে গেল। ঝোড়ো হাওয়ার সাথে এবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে। থেকে থেকে মেঘের দল তাদের সমস্ত হিংস্রতা ঢেলে গর্জে উঠছে। প্রকৃতি ঝড়ের থেকে দ্বিগুণ জোরে জোরে হাওয়া বইছে দীপ্তির মনে। সবকিছু এলোমেলো লাগছে দীপ্তির কাছে। এত বছরের পরিচিত বাড়ি আজ বড্ড অচেনা, ভয়ঙ্কর রহস্যময় লাগছে। বৃষ্টির বেগ বাড়তেই বাতাসের সাথে বৃষ্টির কণা আছড়ে পড়ছে কক্ষের মেঝেতে। এতে যেন ঘুমটা ভেঙে যায় নার্সটার। হালকা গুঙিয়ে নড়ে চড়ে ওঠে, সাথে সাথেই সেখান থেকে সরে যায় দীপ্তি। তড়িঘড়ি করে দরজা চাপিয়ে দিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে থেকে তালা লাগিয়ে এক দৌড়ে প্রস্থান করে ওই জায়গা থেকে। আজ নিজেকে ছন্নছাড়া লাগছে। মাথায় ঘুরপাক খাচ্ছে শত শত প্রশ্ন। নিজের বাড়িতে এত রহস্য কেন? এই অসুস্থ ছেলেটাকে নিয়ে এত লুকোচুরি কেন? আর সেই ঘরে প্রাপ্তির ছবি বা কেন? তবে কি সজীব আর তার মা প্রাপ্তিকে আগে থেকেই চেনে? কিন্তু কিভাবে? আর এই ছেলেটার পরিচয়ই বা কি? কিচ্ছু মাথায় ঢুকছে না দীপ্তির। মাথাটা ব্যথায় টনটন করছে, আর চিন্তা করা সম্ভব নয়। এবার সব প্রশ্নের উত্তর সজীবই দিতে পারবে। দীপ্তি মনে মনে ঠিক করে নেয় সজীব আসলেই এই বিষয়ে কথা বলবে, তার সব প্রশ্নের উত্তর চাই। ভার্সিটির ক্যাম্পাসে বকুল গাছের নিচে বসে আছে প্রাপ্তি। পাশে ফোনে বিভিন্ন পোজ দিয়ে ছবি ওঠাচ্ছে সুপ্তি। আজ বেশ কয়েকদিন পর ভার্সিটিতে এসেছে দুজন। যদিও সুপ্তি আসতে চায়নি, কিন্তু প্রাপ্তি জোরাজুরিতে এসেছে। না হলে প্রাপ্তি একাই চলে আসতো। প্রাপ্তিকে তো আর একা ছাড়তে পারবে না। আগে থেকে প্রাপ্তি যেখানে গেছে সুপ্তিও পেছনে পেছনে গেছে, কিন্তু এখন ওপর দিয়ে অর্পণও এই দায়িত্ব সুপ্তিকে দিয়েছে। প্রাপ্তির সাথে ছায়ার মতো থাকতে বলেছে সুপ্তিকে। অর্পণের সাথে সুপ্তির গোপনে আলাপন হয়, বিষয়টা সবারই অজানা। এমনকি প্রাপ্তি নিজেও এই বিষয়ে অজ্ঞ। একা একা কয়েকটা সেলফি তুলে প্রাপ্তির দিকে ক্যামেরা তাক করে সুপ্তি। প্রাপ্তিকে কিছু বলতে না দিয়ে ফটাফট বেশ কয়েকটা ছবি ক্লিক করে ফেলে। মনে মনে দাঁত কেলিয়ে হাসে। এবার এই ছবি অর্পণের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ছবি তোলা শেষে ফোনটা হাতে নিয়ে দেখতে থাকে কোনগুলো ভালো হয়েছে, সেগুলোই পাঠাবে। এতক্ষণে চুপচাপ বসেছিল প্রাপ্তি। সুপ্তি নড়াচড়া ভঙ্গিতে সবটা বুঝলেও মুখে কিছু বলেনি, চুপচাপ ছিল। এবার সুপ্তি থামতেই প্রাপ্তি বলে, হয়েছে তোর? ছবি তোলা শেষ হলে বাড়ির রাস্তা ধরি। আর ক্লাস করতে ভালো লাগছে না। বোনের কথায় ফোন থেকে চোখ সরায় সুপ্তি। ফের একবার মোবাইলের দিকে তাকিয়ে সময় দেখে নেয়। সকাল 11টা বাজে মাত্র। ফোনটা ব্যাগে ভরে সুপ্তি বলে, মাত্র 11টা বাজে আপনি এখনই বাড়ি যাবে? চলো সেই নদীর পাড়ে গিয়ে একটু সময় কাটিয়ে আসি। আজ না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, অন্য সময় যাব, এখন বাড়ি চল।
মাথা ব্যথার কথা শুনে আর বায়নাত করে না সুপ্তি। শরীর ভালো না থাকলে কি আর ঘুরে আনন্দ পাওয়া যায়? একদম যায় না। হঠাৎ কিছু একটা ভাবতেই সুপ্তি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আগে আগে বাড়ি যাচ্ছি, তাহলে বিকেলে আবার গানের আসর বসাবো, কি বলো? আগে বাড়ি যাই, আমার সত্যি খুব মাথা ব্যথা করছে সুপ্তি। প্রাপ্তির বেদনা মিশ্রিত কণ্ঠস্বর শুনে একেবারে দমে যায় সুপ্তি। বিনা বাক্যে উঠে দাঁড়ায়। প্রাপ্তির একটা হাত আলতো করে ধরে এগিয়ে যায়। না করার জন্য মুখ খুললেও দমে যায় প্রাপ্তি। আর কথা বলতে একদম ভালো লাগছে না। গেটের বাইরে এসে প্রাপ্তিকে দাঁড়াতে বলে সুপ্তি ব্যাগটা কাঁধে নিয়ে রাস্তা একটু কাছে এগিয়ে যায়। ঘাড় কাত করে এদিক ওদিক নজর বুলিয়ে নেয়। কোনো খালি রিক্সা পেলে সেটা নিয়ে বাসায় চলে যাবে। কিন্তু ভাগ্য বুঝি আজ সহায় নেই। পুরো রাস্তা ফাঁকা। এই সময়ে ভার্সিটির ছুটি হয় না, তাই হয়তো রিক্সা এত অভাব। এদিকে প্রাপ্তির দেখা দেখি কালো জামা পরা গরমে নাজেহাল অবস্থা সুপ্তির। প্রাপ্তি যে কিভাবে কালো রঙের জামা কাপড় পরে সেটাই বুঝে আসে না সুপ্তির। ওড়নার একটা কোণা নিয়ে কপালের ঘাম মুছে নেয়। মুখের ওপর থেকে ওড়না সরিয়ে সামনে তাকাতেই নিজের অতি নিকটে একটা মাইক্রো দেখতে পাই। গাড়ির দরজা খোলা কিছু বুঝে ওঠার আগে তড়িৎ গতিতে কেউ সুপ্তিকে হ্যাঁচকা টানে গাড়ির ভেতরে নিয়ে যায়। আকস্মিক ঘটনায় মাথা ফাঁকা হয়ে যায় সুপ্তির। দিক বেদিক ভুলে আপি বলে চিৎকার করে ওঠে। গেটের পাশেই দাঁড়িয়ে সুপ্তির জন্য অপেক্ষা করছিল প্রাপ্তি। হঠাৎ সুপ্তি উচ্চস্বরে ডাক শুনে চমকে ওঠে ভীষণ। কি হয়েছে বুঝে কান পেতে শোনার চেষ্টা করে, কিন্তু বেশি সময় পায় না সুপ্তির আওয়াজ শোনা। শো শো শব্দে বাতাসের বেগে চলে যায় গাড়িটা। সেই সাথে বন্ধ হয়ে যায় সুপ্তির গলার আওয়াজ। ভয় পেয়ে যায় প্রাপ্তি। ভার্সিটি এখনো ছুটি হয়নি, তাই এদিকটাও লোকজন কম। উচ্চস্বরে দারোয়ানকে ডাকে প্রাপ্তি। দারোয়ান নিজেও হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। বুঝে উঠতেই এগিয়ে আসে প্রাপ্তির কাছে। প্রাপ্তি তড়িঘড়ি করে বলে, এখানে কি হলো চাচা? আমার বোন কোথায়? ও চিৎকার করলো কেন? দারোয়ান ঢোক গিলে বলে। চমকে ওঠে প্রাপ্তি। ভয়ে মৃদু কম্পন ধরে শরীরে। সুপ্তিকে কেউ অপহরণ কেন করলো? ওর কোনো ক্ষতি করবে না তো? ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে প্রাপ্তি। চোখ থেকে ঝরঝর করে অশ্রুকণা বিসর্জন দিচ্ছে। কি করবে, কোথায় যাবে, কিচ্ছু মাথায় আসছে না। নিজেকে স্থির করে প্রাপ্তি। দারোয়ানের সামনে হাত জোর করে মিনতি করে, প্লিজ আমাকে একটা রিক্সার ব্যবস্থা করে দিন। আপনার দুটো পায়ে পড়ি চাচা, আমার বোনটা বিপদে পড়েছে, প্লিজ সাহায্য করুন। প্রাপ্তি ছলছল চোখে চাহনি ও কান্নার ভেজা কণ্ঠে শুনে মায়া হয় দারোয়ানের। সে সম্মতি জানিয়ে ছুটে চলে যায় সামনের বাজারের দিকে। সেখান থেকে একটা রিক্সা এনে তাতে উঠিয়ে দেয় প্রাপ্তিকে। রিক্সাওয়ালাকে নিজের গন্তব্যে জানিয়ে চুপচাপ বসে পড়ে প্রাপ্তি। মনের ভেতর কু ডাকছে, সুপ্তি যদি কোনো ক্ষতি হয় তাকে সুস্থভাবে ফিরে পাবে তো। চেয়ারে আয়েসি ভঙ্গিতে বসে একটা ফাইল খুব মনোযোগ দিয়ে দেখছিল অর্পণ। তার ধ্যান জ্ঞান আপাতত হাতের ফাইলে নিবদ্ধ, অন্য কোনো দিকে হুঁশ নেই তার। ফাইলটা দেখে একটা সাদা কাগজ কিছু একটা আঁকাআঁকি করছে। পেন্সিলের খসখস আওয়াজে ফুটে উঠছে কোনো এক নাম না জানা চিত্র। এমন সময় সেখানে হন্তদন্ত ভঙ্গিতে উপস্থিত হয় কনস্টেবল রহিম। এসেই তড়িঘড়ি করে বলে, স্যার, প্রাপ্তি ম্যাডাম এসেছে, আপনার সাথে দেখা করতে চাইছে। মনোযোগ বিচ্ছিন্ন হয় অর্পণের। ফাইল থেকে নজর সরিয়ে পূর্ণ দৃষ্টিতে সামনে তাকায়। ভ্রুদয়ের মাঝে কিঞ্চিত ভাঁজ পড়েছে। অবাক সুরে বলে, ও এই সময় এখানে কেন? জানি না, তবে স্যার, ম্যাম কাঁদছে। প্রাপ্তি কাঁদছে কথাটা কর্ণ করে পৌঁছতেই বুকের ভেতর ধক করে ওঠে অর্পণের। তড়িঘড়ি করে উঠে বেরিয়ে আসে। বাইরে আসতেই চোখে পড়ে প্রাপ্তির কান্নারত করুণ মুখশ্রী। হৃৎপিণ্ডের দহন বেড়ে যায় অর্পণের। ব্যস্ত পায়ে এগিয়ে এসে প্রাপ্তির সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। প্রাপ্তি বাইরে একটা বেঞ্চে বসেছিল। অর্পণের আগমন অনুভব করতেই সামনে হাত বাড়িয়ে দেয় প্রাপ্তি। সাথে সাথে অর্পণ খপ করে প্রাপ্তির হাতে নিজের বলিষ্ঠ হাতের মুঠোবন্দি করে নেয়। শোনা যায় অর্পণের গম্ভীর কণ্ঠের ব্যাকুল প্রশ্ন, কি হয়েছে প্রাপ্তি? তুমি এখানে এই অবস্থায়, কি হয়েছে? ভরসাযোগ্য হাত পেয়ে শক্ত করে আঁকড়ে ধরে প্রাপ্তি। ভেতরের কান্নারা এবার দ্বিগুণ শক্তি নিয়ে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সব সময় শক্ত রাখা প্রাপ্তি আজ অর্পণের সামনে সব শক্তি খুইয়ে বসেছে।
হার মেনে নেয় তার শক্ত ব্যক্তিত্ব, ভেঙে পড়ে পুরোদমে। নিজের সবচেয়ে আদরের ছোট বোনের বিপদের আভাস মনে জাগতেই কেঁপে ওঠে হৃৎপিণ্ড, বেড়ে যায় তার চলাচলের গতিবিধি। অর্পণের হাত আঁকড়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে প্রাপ্তি। কান্না মিশ্রিত কণ্ঠে টেনে টেনে বলে, কলেজে কলেজ থেকে ফিরছিলাম তখন। কান্নার দাপটে কণ্ঠনালী ভেদ করে কোনো কথা বের হচ্ছে না। সারা জীবন ধরে রপ্ত করা শব্দ বাক্য আজ কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসতে অক্ষম। পাশ ঘেঁষে বসে অর্পণ। প্রাপ্তির মাথাটা বুকের সাথে ঠেকে আলতো করে মাথায় হাত রাখে, যেন প্রাপ্তিকে স্বাভাবিক হওয়ার সময় দিচ্ছে। আশেপাশে কর্মরত সকল অফিসার, কনস্টেবল, লেডি পুলিশ সবাই অবাক চোখে তাকিয়ে আছে। অর্পণের এই রূপ তারা আগে কখনো দেখেনি। এই থানায় আসার পর থেকেই অর্পণ সবার সাথে কঠোর হয়ে চলেছে। হাসির চিহ্ন তার চেহারায় পাওয়া দুষ্কর। দূরবীন দিয়ে খুঁজলেও তার আবেগ কেউ খুঁজে পেত না। সবার মনে অর্পণ একজন রহস্যময়ী, রাগী, গম্ভীর, বদমেজাজি পুলিশ অফিসার। আজ এমন কঠোর ব্যক্তিত্বের মানুষের চোখে ব্যাকুলতা সবাইকে ভাবাচ্ছে। সেই সাথে চলছে নিজেদের মধ্যে বিতর্ক, আলোচনা। মানুষের স্বভাবই এমন। অর্পণের সান্নিধ্য পেয়ে শান্ত হয় প্রাপ্তি। কান্নাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কিছুটা। ধীরে সুস্থে মাথা তুলে অর্পণের বুকের থেকে শুকনো একটা ঢোক গিলে বলে, কলেজ থেকে ফিরছিলাম। শক্তি আমাকে গেটের কাছে দাঁড়াতে বলে রিক্সা আনতে সামনে এগিয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে শক্তিকে নিয়ে চলে গেছে। আমি কিছু বুঝে ওঠার আগে গাড়িটা হাওয়ার গতিতে মিলিয়ে গেছে। কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। শক্তিকে নিয়ে গেল কে, কেন নিয়ে গেল? ওর কোনো ক্ষতি করবে না তো? আপনি প্লিজ আমার বোনকে ফিরিয়ে এনে দিন। ওর কোনো ক্ষতি হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না অফিসার। প্লিজ আমাকে সাহায্য করুন। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে প্রাপ্তি। সুপ্তির ক্ষতি হওয়ার ভয়ে ভেতরটা জ্বলছে। এত কেন শত্রু চারিদিকে? কে সেই শত্রু? কেন ওদের ক্ষতি করতে চাইছে? প্রাপ্তির সাথে এত কিসের শত্রুতা? সব প্রশ্নের কোনো জবাব পাচ্ছে না প্রাপ্তি। অর্পণ এতক্ষণ মনোযোগ দিয়ে সবটা শুনেছিল। প্রাপ্তির কথা শেষ হতেই একটা লম্বা নিঃশ্বাস ফেলে। বিপদ যেন পিছুই ছাড়ছে না। অর্পণ প্রাপ্তিকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, শক্তির কিচ্ছু হবে না। যেভাবে হোক ওকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবো। আমাকে একটু সময় দাও। কথা দিচ্ছেন? কথা দিলাম। অর্পণের কথায় ভরসা পায় প্রাপ্তি। অর্পণ যখন বলেছে তখন সে নিশ্চয়ই শক্তিকে ফিরিয়ে আনবে। এই অল্প দিনেই অর্পণের প্রতি প্রাপ্তির মনে অগাধ বিশ্বাস তৈরি হয়েছে। প্রাপ্তিকে রহিমের সাথে বাসায় পাঠিয়ে দিয়ে নিজের সাথে দুজন কনস্টেবলকে নিয়ে বেরিয়ে পড়ে অর্পণ। হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। 1 মিনিট দেরি করা মানেই শক্তির জন্য চরম বিপদ। না জানি মেয়েটা কোথায় কিভাবে আছে। ভার্সিটির সামনে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা প্রথমে সেটা দেখতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে বেরিয়ে পড়ে অর্পণ। পুরো রাত, পুরো সকাল পার হয়ে এইমাত্র বাসায় ফিরল সজীব। চোখ মুখ তার রাগে লাল হয়ে আছে, হিংস্র তার চাহনি। বাসায় ঢুকেই সোজা চলে যায় রাবেয়া বেগমের ঘরের দিকে। সজীবকে এভাবে রেগে বাসায় ফিরতে দেখে ভুরু কুঁচকে যায় দীপ্তির। আজকাল সজীবের এই আকাশ সমান রাগের কোনো কারণ দীপ্তি খুঁজে পায় না। সজীবকে হনন করে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে দীপ্তিও পিছু পিছু যায়, কিন্তু সময় মতো পৌঁছাতে পারে না। তার আগেই সজীব ঘরে ঢুকে ধাম করে দরজা আটকে দেয়। ধীর পায়ে দরজার সামনে এসে দাঁড়ায় দীপ্তি। মনের মধ্যে হিসফিস করছে, সজীব এত রেগে আছে কেন? একবার কি ডাকবে? ডাকা কি উচিত হবে? নিজের ঘরের খাটের সাথে আয়েশ হয়ে বসে পুরনো দিনের গান শুনছিল রাবেয়া বেগম। এমন সময় সজীবকে আসতে দেখে উঠে সোজা হয়ে বসে। তিনি কিছু বলার আগেই সজীব ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনি কোন সাহসে সুপ্তিকে অপহরণ করিয়েছেন? সুপ্তিকে নয়, আমি প্রাপ্তিকে নিতে বলেছিলাম। গাধাগুলো আবার ভুল করছে। এবার যেন সজীবের রাগ আরো বেড়ে যায়। পূর্বের তুলনায় দ্বিগুণ গর্জে উঠে বলে, আমার অনুমতি ছাড়া আপনি ওদের এমন আদেশ দিলেন কিভাবে? এখন কি তোকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আমাকে কৈফিয়ত অবশ্যই দিতে হবে। আমাদের শত্রুতা প্রাপ্তির সাথে, ওর পরিবারের বাকি সদস্যদের সাথে নয়। বাকিদের শুধু গোটে হিসাবে ব্যবহার করছে মাত্র।
কিন্তু ওদের কোনো ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। কথাটা কি ভুলে গেছেন? সজীবের বাঘের মতো গর্জন শুনে চোখ মুখ কুঁচকে কান চেপে ধরে রাবেয়া বেগম। দাঁতের দাঁত চেপে বলে, তোর বসগিরি আস্তানেতে দেখাস, আমার কাছে নয়। ভুলে যাস না আমি তোর মা। শুধুমাত্র এই কারণেই বেঁচে যান আপনি, না হলে আমার অনুমতি ছাড়া এত বড় কাজ করার অপরাধে আপনাকে মৃত্যুদণ্ড দিতাম। হ্যাঁ, গলার জোর শুধু আমার সামনেই বাড়াতে পারিস। ওইদিকে প্রাপ্তি বিয়ে করে সুখে ঘর বাঁধতে যাচ্ছে, সে খবর রাখিস? এই পর্যায়ে গলার আওয়াজ থেমে যায় সজীবের। চোখে মুখে ফুটে ওঠে বিস্ময়। বিস্মিত কণ্ঠে বলে, মানে প্রাপ্তির বিয়ে হতে যাচ্ছে, তুই তো তোর রাজকার্য নিয়ে মহাব্যস্ত, তাহলে এদিকে সামলাবে কে? ওই মেয়ে বিয়ে করে সুখে সংসার করবে, সেটা তো আমি হতে দেব না। রাগে শরীর থরথর করে কাঁপছে সজীবের। একটু এদিক থেকে নজর সরিয়েছে তো পুরো খেলাই ঘুরে গেছে। এত বছরের পরিশ্রম কি বিফলে যেতে দেবে? কখনোই নয়। আটকাতে হবে এই বিয়ে, যে করেই হোক আটকাতে হবে।